ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের প্রাণ। ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। আজকে ভার্বের তালিকাটি আমরা দেখব এবং সেখান থেকে শুধুমাত্র ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুটি ভার্ব সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে আসো দেখি ভার্বের তালিকাটা কেমন। ভার্বকে প্রধানত ভাগ করা হয়েছে দুটি প্রধান ভাগে। একটি হচ্ছে ফাইনাইট এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বকে আবার প্রধান দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ট্রানজিটিভ এবং আরেকটি ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ অর্থ হচ্ছে সকর্মক্রিয়া, এটা যখন আলোচনা করব বিস্তারিত তোমরা জানতে পারবে। ট্রানজিটিভ ভার্বকে ভাগ করা হয়েছে চারটি ভাগে, কজিটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ এবং ফ্যাক্টিটিভ, এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। ইনট্রানজিটিভ ভার্বটিকে আবার ভাগ করা হয়েছে একটি ভাগে, সেটা হচ্ছে কপুলেটিভ। নন ফাইনাইট ভার্বকে ভাগ করা যায় প্রধান দুটি ভাগে, একটি হচ্ছে ট্রানজিটিভ আর একটি ইনট্রানজিটিভ। অর্থাৎ এখানে প্রিন্সিপাল ভার্ব মানে ফাইনাইট ভার্বেরও দুটি প্রকার রয়েছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার নন ফাইনাইট ভার্বকেও কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। যখন আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আলোচনা করব তখন এই বিষয়টি আমি সম্পূর্ণ তোমাদের কাছে খোলাসা করে দেব। তাহলে এই ছিল আমার ভার্বের তালিকা। এই তালিকা থেকে আমি আজকে তোমাদের সাথে দুটি ভার্ব আলোচনা করব। একটি হচ্ছে ফাইনাইট, যেটাকে বলা হয় বাংলায় সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর একটা হচ্ছে নন ফাইনাইট, যেটাকে আমরা বলে থাকি অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এর বাংলা অর্থই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে চলো এই দুটি ভার্ব সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা জানব। ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব অথবা যে ক্রিয়া সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করতে পেরেছে সে হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ক্রিয়া অর্থের পূর্ণতা প্রদান করতে পারে না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। অনেকে আমরা মনে করে থাকি যে ভার্বের কাজ শেষ হয়ে গিয়েছে এমন ভার্বগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর যেটি এখনো শেষ হয়নি অথবা ফিউচারে সম্পন্ন হবে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই বিষয়টি সত্য নয়। সত্য হচ্ছে তাহলে কোনটি? সত্য হচ্ছে একটি উদাহরণের মাধ্যমে আমি দেখাচ্ছি। যেমন আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, এখানে কাজটি শেষ হয়ে গিয়েছে। আবার যদি বলি আমি আগামীকাল ঢাকায় যাব, এখানে কিন্তু কাজটি এখনো শেষ হয়নি, আগামীকাল সম্পন্ন হবে। তো সেক্ষেত্রে মনে করা হয় যে আমি মনে হয় গতকাল ঢাকায় গিয়েছিলাম, কাজ শেষ হয়ে গেছে, এটা সমাপিকা ক্রিয়া। আর এখনো যেটা যাইনি, আগামীকাল যাব, সেটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। আসলে ঠিক তা নয়। এখানে বিষয়টি হচ্ছে এই দুটিই সমাপিকা ক্রিয়া। গিয়েছিলাম এবং যাব দুটিই সমাপিকা ক্রিয়া। যার কাজ শেষ হয়ে গিয়েছে এবং যার কাজ এখনো শেষ হয়নি, দুটিই সমাপিকা ক্রিয়া। অর্থাৎ দুটি সেন্টেন্স পরিপূর্ণতা পেয়েছে দুটি ক্রিয়ার মাধ্যমে, দুটি ভার্বের মাধ্যমে। সেই ভার্ব দুটি হচ্ছে কি? একটা হচ্ছে ওয়েন্ট, গিয়েছিলাম, আর একটা হচ্ছে আই শ্যাল গো, আমি যাব। অর্থাৎ গিয়েছিলাম এবং যাব দুটি ক্রিয়াই পরিপূর্ণ বাক্য তৈরি করেছে। অর্থাৎ এই বাক্য দুটি থেকে আমরা কিন্তু পরিপূর্ণ অর্থ বুঝতে পেরেছি যে কর্তা বলতে চেয়েছেন, সাবজেক্ট বলতে চেয়েছে যে আমি গিয়েছিলাম এবং আমি যাব, দুটিই কিন্তু পরিপূর্ণ। অর্থাৎ অর্থের পূর্ণতা রয়েছে। অর্থের পূর্ণতা থাকলে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। এখানে আমরা একটু দেখি কি লিখে রেখেছি। ফাইনাইট ভার্ব কাজ সম্পাদনের সময়ের সাথে নয়, যেটি আমরা বললাম, পাস্টেও হতে পারে, ফিউচার, যে কোনো টেন্সেই হতে পারে। কাজ শেষ হয়েছে কি হয়নি সেটা বড় কথা নয়, অর্থের পূর্ণতার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ অর্থ যদি পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে যে হ্যাঁ এই সেন্টেন্সটা পড়ে আমরা অর্থটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি, সেই হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আরও বৈশিষ্ট্য হচ্ছে এটি সাবজেক্ট, পার্সন, নাম্বার ও টেন্স পরিবর্তনের সাথে পরিবর্তন হতে পারে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখব। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই বুকস। অত্যন্ত সিম্পল, সাধারণ উদাহরণ। আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। টু বাই বুকস, বই কিনতে। এখন এখানে লক্ষ্য করলে দেখবে সাবজেক্ট এটা হচ্ছে কি V2, তার মানে এটা পাস্ট ইনডেফিনিটে রয়েছে। এটা কিন্তু টেন্সের গঠনের মধ্যে পড়েছে।
টেন্সের গঠনের মধ্যে যে ভার্বটি পড়বে সে অবশ্যই সমাপিকা ক্রিয়া হবে, ফাইনাইট ভার্ব হবে। তাহলে এটি টেন্সের গঠনের মধ্যে পড়েছে এবং পরিপূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করতে পেরেছে, আমি গিয়েছিলাম। এখানে আর কোনো প্রশ্ন কিন্তু থাকে না। আমরা যদি এই ভার্বটির দিকে তাকাই, টু বাই, কিনতে, এটুকুর শুধু অর্থ হচ্ছে কি কিনতে। যদি এই ভার্বটা না থাকে তাহলে আই টু মার্কেট টু বাই বুকস, আমি মার্কেটে বই কিনতে, এটুকুর অর্থ কি বই কিনতে। তখন কিন্তু অর্থটা একেবারেই পূর্ণতা পায় না। কিনতে একটা প্রশ্ন থেকে যায়, আমি মার্কেটে বই কিনতে, তাহলে কি আমি মার্কেটে বই কিনতে, একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। তাহলে এটা অসম্পূর্ণ একটা সেন্টেন্স তৈরি করে, সেটাকে তো আর আমরা সেন্টেন্স বলতে পারবো না। অসম্পূর্ণ একটি সেন্টেন্সকে নির্দেশ করে। কিন্তু এটা টেন্সের গঠনের মধ্যে পড়েছে বলেই এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, এটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি, ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। সাবজেক্ট ভি টু বা ভার্বের পাস্ট, আমি গিয়েছিলাম। তাহলে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট দেখলাম। এটা কিন্তু গিয়েছিলাম পাস্টে সম্পন্ন হয়েছে। যদি আমি এই টেন্সটাই আমি বলি ফিউচার ইনডেফিনিটে করি, আই শ্যাল গো টু মার্কেট টু বাই বুকস, তাহলে সেক্ষেত্রে কি হবে, আই শ্যাল গো টু মার্কেট মানে সাবজেক্ট আছে, শ্যাল উইল আছে, ভার্বের বেস ফর্ম আছে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এই অংশটুকু আমরা দেখলাম যে হ্যাঁ এটা টেন্সের গঠনের মধ্যে পড়ে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব গো, অবশ্যই এটা ফাইনাইট ভার্ব হবে। কিন্তু এখানে লক্ষ্য করলে দেখবে যে সেই কিনতে শব্দটা, ভার্বটা কিন্তু রয়ে গেছে, টু বাই, কিনতে। এখানে কিন্তু টেন্সের পরিবর্তন ঘটছে। হ্যাঁ, অর্থাৎ টেন্সের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। ভার্বের ফর্ম এখানে ছিল কি ওয়েন্ট, এখানে কিন্তু হয়ে গেছে শ্যাল, অক্সিলারি ভার্বের পরে একটা ওই ভার্বটা এখানে বসেছে। তার মানে টেন্স যখন পরিবর্তন হয়ে গেছে, পাস্ট ইনডেফিনিট থেকে যখন ফিউচার ইনডেফিনিট টেন্সে চলে এসেছে, তখন কিন্তু এই ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই ভার্বটি টেন্স পরিবর্তনের সাথে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু লক্ষ্য করলে দেখবে যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স যখন ছিল তখনও টু বাই, যখন ফিউচার ইনডেফিনিট তখনও কিন্তু সেই টু বাই। অর্থাৎ টেন্স পরিবর্তনের সাথে সাথে তার ফর্মটা চেঞ্জ হচ্ছে না। সুতরাং ও হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা উদাহরণ দিতে পারি, আই দিয়েই দিচ্ছি। আই গো টু মার্কেট টু বাই বুকস। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সাবজেক্ট আছে, হ্যাঁ, ভার্বের ওয়ান আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাও টেন্সের গঠনের মধ্যে পড়েছে। সুতরাং এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। টেন্স পরিবর্তন এখান থেকে এখানে হলো ফিউচার টেন্সে চলে এসেছে, তো সেখান থেকে প্রেজেন্ট টেন্সে চলে এসেছে। এই যে পরিবর্তন টেন্সের, এখানে কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। যেহেতু এখানে পরিবর্তন ঘটছে না, তার মানে এই ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ নন ফাইনাইট ভার্বের টেন্সের পরিবর্তন হোক, পার্সনের পরিবর্তন হোক, যে পরিবর্তনই হোক না কেন, তাতে কিন্তু এই ফর্মের কোনো পরিবর্তন হয় না। এখন পার্সনের কথা যেহেতু আমরা বললাম, পার্সনের আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি। এখানে আই গো এর পরিবর্তে যদি লিখি হি, তখন কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে এস বা ইএস ফর্ম যুক্ত হবে। কোন কারণে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। টু মার্কেট, টু বাই বুকস। এখানে টেন্স পরিবর্তন আবার হয়েছে, কোথায় এসেছে? প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল, সেখান থেকে প্রেজেন্ট টেন্সেই রয়ে গেছে। পার্সনটা আমরা শুধুমাত্র পরিবর্তন করেছি, এখানে সাবজেক্ট ছিল কি আই, এখানে সাবজেক্ট হচ্ছে কি হি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এটা বেস ফর্ম ছিল, এখানে এস বাই এস কোনো কিছু যুক্ত ছিল না, এখানে এস বাই এস যুক্ত করতে হয়েছে, কারণ এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ পার্সন পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভার্বের একটা পরিবর্তন ঘটতে পারে।
হ্যাঁ, তাহলে সেটা আমরা দেখলাম। নাম্বার পরিবর্তনের সাথেও কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক থার্ড পারসন আছে এখানে। যদি এই উদাহরণটা এভাবে হয় যে থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমরা থার্ড পারসন প্লুরাল নাম্বারে যদি লিখি সেক্ষেত্রে কিন্তু এস বাই এস ফর্মটা আর থাকছে না। এটা প্লুরাল হলে কিন্তু এখানে এস বাই এস ফর্মটা থাকছে না। তার মানে পার্সন পরিবর্তনে যখন থার্ড পারসন থেকে থার্ড পারসন প্লুরালে চলে আসছে, সিঙ্গুলার থেকে প্লুরালে আসছে, তখন এখানে ভার্বটি এস বাই এস ফর্মটি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সেখানে বেস ফর্মে চলে এসেছে, অর্থাৎ প্রেজেন্ট বেস ফর্মে চলে এসেছে। সুতরাং নাম্বার পরিবর্তনের সাথে সাথে সে পরিবর্তন হয়, পার্সন পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, কিন্তু এখানে যে টেন্সটি সেই টেন্সটি কিন্তু এখানে যে ভার্বটি সেই ভার্বের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, আমরা সবগুলোতেই দেখলাম। সুতরাং টেন্স, পার্সন, নাম্বার এগুলো পরিবর্তনের সাথে সাথে নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন ঘটে না, ফাইনাইট ভার্বের শুধুমাত্র পরিবর্তন ঘটে। এবার আমরা দেখব যে নন ফাইনাইট ভার্ব কয় ধরনের থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব প্রথমত থাকতে পারে 2 + V1, মানে ভার্বের বেস ফর্ম এই আকারে থাকতে পারে। একটা উদাহরণের মাধ্যমে দেখানো যেতে পারে, যেমন এত সময় আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেখানেও কিন্তু এই একই রকম ছিল, অর্থাৎ 2 + V1 এর ব্যবহার আমরা দেখেছি। সহজ একটা উদাহরণ দেওয়া যাক, উই ইট টু লিভ। আমরা বাঁচার জন্য খাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব NFV, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আমরা খাই। শুধু এটুক দিয়ে সেন্টেন্স শেষ করা যেত, কিন্তু এই ভার্বটা ছাড়া এই ভার্বের কোনো মূল্য নেই। আর এই ভার্বটা ছাড়াও কিন্তু এই ভার্বটি অর্থাৎ ইট টু লিভ ছাড়া শুধু এটুকু কিন্তু অর্থ প্রকাশ করতে পারে সেন্টেন্সের। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু কোনো টেন্সের মধ্যে পড়ছে না। এমন কোনো টেন্স নেই যেখানে 2+ ভার্ব থাকে। আরো একভাবে থাকতে পারে ভার্ব আইএনজি, অর্থাৎ জিরান্ড আকারেও এটা থাকতে পারে। তো জিরান্ড আকারেও এটা থাকতে পারে, একটা উদাহরণের মাধ্যমে দেখানো যেতে পারে। ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে I shall start for school। এখানে একটা ভার্ব আছে, এইখানে একটা ভার্ব আছে। এই ভার্বের কিন্তু সাবজেক্টে অথবা টেন্সের কোনো গঠনেই পড়ছে না। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এভাবে নন ফাইনাইট ভার্ব গঠিত হতে পারে। কাজটি শেষ করে এই অংশটি না বললে তখন কিন্তু অর্থটা একেবারেই বোঝা যাচ্ছে না যে কাজটি শেষ করে কি করব, স্কুলে যাব, কাজটি শেষ করে কি ঘুমাবো না কি করবো, এরকম কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। আরো একভাবে বসতে পারে, সেটা হচ্ছে কি ভার্বের 3 V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আকারেও কিন্তু এই ভার্বটি থাকতে পারে। একটা উদাহরণের মাধ্যমে দেখানো যেতে পারে, I see a bird through the broken window। ভাঙা জানালার মধ্য দিয়ে আমি একটি পাখি দেখি। এখানে ভার্বের 3 হয়ে গেছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ভার্বের 3 হয়ে এটা একটা নন ফাইনাইট ফর্ম গঠন করেছে। এটা হচ্ছে আই সি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা টেন্সের গঠনের মধ্যে পড়েছে। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফাইনাইট ভার্ব। এই সি হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ওখানে ব্রোকেন হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, আর এটা নন ফাইনাইট ভার্ব। আমার মনে হয় তোমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটি উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছো।
যদি বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা কমেন্ট সেকশনে রেখে যাবে। ধন্যবাদ সবাইকে।